আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের দাবি গাজায় 7 কিলোমিটার লম্বা ও 5 ফুট গভীর টানেলের সন্ধান। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। পূর্ব ইউক্রেনের আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সুদানে গণহত্যার অভিযোগে আরএসএফ এর শীর্ষ নেতার উপর ইইউর নিষেধাজ্ঞা। ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা করা হিন্দু কট্টরপন্থীদের মুক্তি দিতে পদক্ষেপ, বিতর্কের মুখে যোগী সরকার। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। মার্কিন শান্তি পরিকল্পনায় ইউক্রেন স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে বলল জেনেলেনস্কি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ইসরায়েলের দাবি গাজায় 7 কিলোমিটার লম্বা ও 25 ফুট গভীর টানেলের সন্ধান। যুদ্ধ বিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। নতুন সন্ধান পাওয়া টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর। বৃহস্পতিবার 20 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে আইডিএফ। পোস্টে বলা হয়েছে 7 কিলোমিটার লম্বা টানেলটি গাজার দক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিচ দিয়ে গিয়েছে। এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী ইউএনআরডব্লিউএ শিশুদের স্কুল, হাসপাতাল এবং মসজিদের মধ্য দিয়ে টানেলটি গিয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করে হামাস কমান্ডাররা অস্ত্র সংরক্ষণ, আক্রমণ পরিকল্পনা এবং বসবাসের জন্য এই টানেলটি ব্যবহার করত। আইডিএফ এর তথ্য মতে নতুন সন্ধান পাওয়া টানেলটি 7 কিলোমিটার লম্বা, 25 ফুট গভীর এবং ভেতরে অন্তত 80টি গোপন কক্ষ রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় 2014 সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডইনকে এই সুড়ঙ্গে রাখা হয়েছিল। প্রায় 11 বছর পর চলতি নভেম্বর মাসের শুরুতে সেখান থেকেই গোল্ডেনের দেহাবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ আরও জানায়, গত মে মাসে হামাসের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে নিহত মোহাম্মদ সাবানা সহ সিনিয়র হামাস কমান্ডারদের কমান্ড পোস্ট হিসেবে ব্যবহৃত কক্ষগুলো খুঁজে পেয়েছে তারা। পৃথক আরেক পোস্টে আইডিএফ জানায়, হাদার গোল্ডিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে এক হামাস সদস্যকে গ্রেপ্তার করেছে তারা। গাজার যে সুড়ঙ্গে হাদার গোল্ডিনের মরদেহ রাখা হয়েছিল সেটি 7 কিলোমিটার দীর্ঘ, 80টি কক্ষ রয়েছে বলে জানায় আইডিএফ। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রেলিয়া স্থায়ী প্রতিনিধি আন্তর্জাতিক সংগঠন সমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েতনাম আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই এর বোর্ড অব গভর্নেন্সের এক অধিবেশনে এই দাবি তুলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইএই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্থাই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি এনপিটি ও আইএই এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইএই এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং 1995 সাল থেকে এনপিটি পূর্ণ বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। পূর্ব ইউক্রেনে আরও কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের সম্মুখ ভাগের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই দাবি কিয়েভ অস্বীকার করেছে অথবা স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে রাশিয়ার পশ্চিম দিকে অভিযানের কেন্দ্রবিন্দু ডোনেস্ক অঞ্চলের 4টি বসতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তার মধ্যে রয়েছে ইউক্রেনীয় নিয়ন্ত্রিত শহর সোভিয়ানস্কের পূর্বে অবস্থিত ইয়ামপিল। ইউক্রেন বৃহস্পতিবার জানিয়েছে যে রাশিয়া অনুপ্রবেশের প্রচেষ্টা সত্ত্বেও ইয়ামপিল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিভভ বৃহস্পতিবার বলেছেন যে তাদের বাহিনী ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত কুপিয়ানস্ক শহর দখল করেছে, যদিও ইউক্রেন তা অস্বীকার করেছে। শুক্রবার কিয়েভ জানিয়েছে যে রাশিয়ান বাহিনী কুপিয়ানস্কে 6টি আক্রমণ চালিয়েছে, তবে হাতবদল সম্পর্কে কিছুই বলেননি।
সুদানে গণহত্যার অভিযোগে আরএসএফ শীর্ষ নেতার উপর ইইউ নিষেধাজ্ঞা। সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সের আরএসএফ অন্যতম শীর্ষ নেতা আবদেল রহিম হামদানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আবদেল রহিম বাহিনীটির দ্বিতীয় সর্বোচ্চ কমান্ডার এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদাদ দাগানো এর ভাই। দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ এর 2 বছরেরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ এবং গণহত্যা অভিযোগের প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স কাউন্সিল জানিয়েছে আরএসএফ বাহিনীর বিভিন্ন নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের দায়েই এই সিদ্ধান্ত। এরই মধ্যে রয়েছে গত মাসের দারফুরের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর আল ফাশের দখল, যা এলাকা জুড়ে নতুন ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। ইইউ এই ঘটনাকে অত্যন্ত বর্বরতা বলে নিন্দা জানিয়েছে। ইউরোপীয় কমিশনের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার আওতায় আবেদুল রাহিম হামদানের উপর ইউরোপের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার বিভিন্ন সম্পদ ফ্রিজ করা হয়েছে। এছাড়া তিনি ইইউর এর 27টি সদস্য রাষ্ট্র থেকে কোনো ধরনের লাভাংশ বা আর্থিক সুবিধা সরাসরি বা পরোক্ষভাবে গ্রহণ করতে পারবেন না। ভারতে মুসলিমকে পিটিয়ে হত্যা করা হিন্দু কট্টরপন্থীদের মুক্তি দিতে পদক্ষেপ, বিতর্কের মুখে যোগী সরকার। গরুর মাংস খাওয়া ও বাড়িতে রাখা হয়েছে সন্দেহে ভারতের উত্তর প্রদেশে মোহাম্মদ আখলাক নামক এক ব্যক্তিকে 2015 সালে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় যাদের অভিযুক্ত করা হয়েছিল তাদের সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। গত মাসে গ্রেটার নয়ডার একটি আদালতের কাছে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের সরকার এই আবেদন দায়ের করেছে। নিহত মোহাম্মদ আখলাকের পরিবারের সদস্যরা অবশ্য জানিয়েছেন বিচারের জন্য এই লড়াই তারা আদালতে চালিয়ে যাবেন। ঘটনাটি উত্তরপ্রদেশের দাদ্রির বিসাহরা গ্রামের। সে সময় মোহাম্মদ আখলাকের বয়স ছিল 50 বছর। 2015 সালের 28 সেপ্টেম্বর রাতে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে আখলাকের বাড়িতে গরুর মাংস রাখা আছে এবং তিনি তা খেয়েছেন। যদিও তার পরিবার প্রথম থেকে এই অভিযোগ অস্বীকার করে এসেছে। ভারতে গো হত্যা একটি স্পর্শকাতর বিষয়। হিন্দু সম্প্রদায় গরুকে পবিত্র বলে মনে করে। উত্তরপ্রদেশ ভারতের সেই 20টি রাজ্যের জন্য একটি যেখানে গো হত্যার উপর নিষেধাজ্ঞা জারি আছে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসছে। এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা। শনিবার দ্য নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোগুল দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানের ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাক আল খারুশি। এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানে বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেছিলেন। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়, কারণ আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। রাষ্ট্রদূত নেজিরোগুল, যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, জানান যে পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলের তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন। মার্কিন শান্তি পরিকল্পনা ইউক্রেন স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে বলল জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার সতর্ক করে বলেছেন, মার্কিন শান্তি পরিকল্পনার কারণে ইউক্রেন তার মর্যাদা ও স্বাধীনতা অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে। এই পরিকল্পনায় রাশিয়ার মূল দাবিগুলো স্থান পেয়েছে বেশি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিয়েভ যেন এক সপ্তাহের মধ্যে এটি মেনে নেয়। ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে হোয়াইট হাউসের করা পরিকল্পনার কারণে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন খুব কঠিন এক অবস্থায়। এখানে তাদের হয় মর্যাদা হারানোর ঝুঁকি নিতে হবে, নয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী দেশটিকে হারানোর ভয় আছে। তিনি বলেন, এটি আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজ রেডিওকে বলেছেন, কিয়েভের এই পরিকল্পনা মেনে নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়াটাই উপযুক্ত সময়সীমা বলে তিনি মনে করেন। এর মাধ্যমে তিনি রয়টার্সকে দুটি সূত্রের দেওয়া তথ্য নিশ্চিত করেন।